এখন বিশ্বের 5টি টপ ইউনিভার্সিটির কথা বললে নাম আসে ম্যাসাচুসেটস, কেমব্রিজ, স্ট্যানফোর্ড, অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির নাম, যার মধ্যে ভারতের কোনো ইউনিভার্সিটি স্থান পায়নি। কিন্তু আজ থেকে যদি আমরা পিছিয়ে যাই প্রায় 1500 বছর পূর্বে, তাহলে বিশ্বের সবচেয়ে প্রাচীন ও প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলো ছিল এই ভারতেই। নালন্দা, বিক্রমশিলা, সোমপুরা, ওদন্তপুরা, জগদ্দলা, যাদের মধ্যে একটা নেটওয়ার্কও ছিল। ইন্টার ইউনিভার্সিটি ট্রান্সফারও হতো এবং যে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার জন্য দিতে হতো এন্ট্রান্স পরীক্ষাও। আজ আমরা ঘুরে দেখব বিক্রমশিলা ইউনিভার্সিটি, জানব তার সম্পর্কে কিছু তথ্য। আমরা যখনই কোনো স্থাপত্য ও ইতিহাস নিয়ে কথা বলি তখন বলি তার সৃষ্টির ইতিহাস, কিন্তু আজ দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যার ইতিহাস শোনাবো তার ধ্বংসের ইতিহাস দিয়ে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মোহাম্মদ ঘুরির তুর্কি আফগান সেনাপতি, যিনি প্রথম মুসলিম হিসাবে বাংলা ও বিহারের কিছু অংশ জয় করেন, জয়ের আড়ালে ধ্বংস করেন। শোনা যায় বখতিয়ার খলজি একবার অসুস্থ হয়ে পড়েন। কেউ যখন তার সুস্থতার কথা দিতে পারছিলেন না, তখন এক হিন্দু চিকিৎসক তাকে সুস্থ করার জন্য এগিয়ে আসেন। এদিকে বখতিয়ার খলজি হিন্দু চিকিৎসকের ওষুধ খেতে অস্বীকার করে। তখন সেই চিকিৎসক তাকে একটি বই পড়তে দেন। বইটি পড়তে পড়তেই বখতিয়ার খলজি সুস্থ হয়ে পড়েন। বইটি ছিল কোরআন এবং এতে মাখিয়ে দিয়েছিলেন ওষুধ। বখতিয়ার খলজি তখন ভাবেন, এত সমৃদ্ধ এখানের ইউনিভার্সিটিগুলো, এগুলোর অস্তিত্ব রাখা উচিত হবে না। তখন তিনি একের পর এক ধ্বংস করতে থাকেন নালন্দা, বিক্রমশিলার মতো ইউনিভার্সিটিগুলো। নৃশংসভাবে হত্যা করেন এখানের শিক্ষক এবং শিক্ষার্থীদের। বিক্রমশিলা বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁওয়ের কাছে আন্তিচক গ্রামে অবস্থিত একটি প্রাচীন ইউনিভার্সিটি। 783 থেকে 820 সালের মধ্যে পাল সম্রাট ধর্মপাল কর্তৃক নির্মিত এক বিশ্ববিদ্যালয়, যেখানে 1 শতাধিক শিক্ষক ও 1000-এরও বেশি ছাত্র পড়াশোনা করত। সাধারণ ছাত্র নয়, রীতিমতো প্রবেশিকা পরীক্ষা দিয়ে প্রবেশের ছাড়পত্র পাওয়া যেত এখানে, যার প্রমাণ মিলে সর্বজ্ঞ মিত্রের শ্রদ্ধরা স্তোত্র সূত্রে, যেখানে এটিকে শ্রীমৎ বিক্রমশিলা দেব মহাবিহার বলে উল্লেখ করেছেন। এমনকি রাজা ধর্মপাল বিক্রমশিলা দেব উপাধি গ্রহণ করেছিলেন বলে জানা যায়। বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্কর শ্রীগান এই বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ ছিলেন, যার পাণ্ডিত্যের খ্যাতি ছিল বিশ্বজুড়ে। 1960 থেকে 69 খ্রিস্টাব্দের মধ্যে পাটনা বিশ্ববিদ্যালয়ের অধীন এবং 1972 থেকে 82 সালে এএসআই দ্বারা জায়গাটিতে খনন কার্য চালানো হয়। আজ আমরা যেটুকু তথ্য পাই সেটা তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল। জানা যায় এটি বিশাল একটি বর্গাকার মঠ, যার কেন্দ্রে স্তূপা ছিল একটি গ্রন্থাগার, ভবন ও মন্দিরও, যার থেকে বোঝা যায় ইউনিভার্সিটিতে শুধু বৌদ্ধ নয়, হিন্দুরাও পড়াশোনা করত বা পড়াতো। এখানে এখনো পর্যন্ত 208টি ঘরের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে 52টির চারপাশে আছে খোলা বারান্দা। কয়েকটি কক্ষের নিচে ইটের খিলানযুক্ত ভূগর্ভস্থ কক্ষ লক্ষ্য করা যায়। মনে করা হয় যেগুলো ছিল সন্ন্যাসীদের ধ্যানের জন্য। দেওয়ালে লক্ষিত ধ্যানরত বুদ্ধ মূর্তি ও দেবমূর্তি। চারদিকে আছে 4টি প্রকোষ্ঠ এবং পৃথক স্তম্ভ বিশিষ্ট মণ্ডপ। 1.35 মিটার প্রবেশদ্বার।
প্রতি প্রকোষ্ঠে ভগবান বুদ্ধের মূর্তি প্রতিষ্ঠিত ছিল। মঠের দক্ষিণ পশ্চিম কোণে প্রায় ৩২ মিটার দক্ষিণে ছিল একটি গ্রন্থাগার, যা ছিল শীতল জলের জলাধার দ্বারা পরিবেষ্টিত, যাতে সংরক্ষিত ছিল বহু মূল্য সব পাণ্ডুলিপি। তালপাতার পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য প্রয়োজন ছিল ঠান্ডা ঘরের। সম্পূর্ণ মঠটি ছিল ৩ মিটার চওড়া একটি বহির দেওয়াল দিয়ে ঘেরা। এই মহাবিহারের মধ্যে ছিল ৫৮টি সংস্থা বা প্রতিষ্ঠান, ১০৮ জন শিক্ষক, ছিল ৬টি প্রবেশদ্বার। প্রতি প্রবেশদ্বারে ছিল একজন করে দ্বারপাল নামক পণ্ডিত, যাদের প্রশ্নের উত্তর দিতে পারলে মিলত এখানে প্রবেশের অধিকার। ১৬-১৭ শতকের তিব্বতী সন্ন্যাসী ইতিহাসবিদ তারানাথ, শান্তিপাল বাগেশ্বর কীর্তি, প্রজ্ঞা করমতি প্রমুখ কয়েকজন দ্বাররক্ষক পণ্ডিতের নাম উল্লেখ করেছেন। এই বিশ্ববিদ্যালয়টি মূলত বৌদ্ধ তান্ত্রিক মতবাদ সংক্রান্ত শিক্ষালয় রূপে পরিচিত ছিল। জ্ঞানপদ, দীপঙ্কর ভদ্র, ভবভদ্র প্রমুখ ছিলেন তান্ত্রিক মতবাদের অসাধারণ পণ্ডিত। বিহারটি পরিচালিত হতো দীপঙ্কর শ্রীগান, জেতরি, অভয়কর গুপ্ত, শাক্য শ্রীভদ্র প্রমুখ পণ্ডিতের দ্বারা। বিহারের প্রধানকে বলা হতো অধ্যক্ষ। জেতরি তার কর্মজীবন শুরু করেন একজন দ্বারপাল রূপে। ধীরে ধীরে তিনি অধ্যক্ষ পদে উপনীত হন। দর্শন, ব্যাকরণ, অধিবিদ্যা, ভারতীয় যুক্তিবিদ্যা ইত্যাদি বিষয় পড়ানো হতো এই বিশ্ববিদ্যালয়ে। কিন্তু শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা ছিল বৌদ্ধতন্ত্র। এই মহাবিহারে অনুবাদের কাজ সম্পন্ন হতো। সন্ন্যাসী বীর্য সিংহ কর্তৃক দীপঙ্কর শ্রীগান তাঁর কিছু লেখা তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন বলে জানা যায়। তবে এই বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কারণ যে অগ্নিকাণ্ড, তা বোঝা যায় এখানের প্রকোষ্ঠগুলিতে প্রাপ্ত জমাটাকৃত ছাই। ভিতরে বিশাল বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ ছাড়াও পাবেন একটি মিউজিয়াম, যেখানে রাখা আছে খনন কার্যের ফলে এখান থেকে পাওয়া বিভিন্ন প্রত্নবস্তু। আজ এখানে যেতে গেলে আপনাকে নামতে হবে কাহালগাঁও বা বিক্রমশিলা স্টেশন। সেখান থেকে একটি টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন ইতিহাসের এই পাতায়। 25 টাকা টিকিট ও 25 টাকা ক্যামেরার জন্য চার্জ ধার্য হয় প্রবেশের সময়। এখন একটা থাম্বা দেখা যাচ্ছে, কিন্তু মাটির সম্পূর্ণ যে বাখতিয়ার খিলজি যখন এটা ধ্বংস করে দেয়, তো তারপরে তো কালের নিয়মে সেটা সম্পূর্ণই মাটির তলায় চাপা পড়ে যায়। তো যেটুকু খনন কার্য সম্ভব হয়েছে, ওপরটা তো এএসআই সংস্কার করার চেষ্টা করছে, দেখা যাচ্ছে। দেখা যাক কতটা কি হয়। তবে এটা যদি থাকে এরকম তাহলে খুব ভালো হয়। এই জিনিসটা জানি না কি তখনকার দিনে জল নিকাশি ব্যবস্থা, তখনও কিন্তু সুন্দরভাবে সেই ব্যবস্থাটা করা থাকতো। কোনো পাইপ বা কিছু নেই, কিন্তু সুন্দর পাথর দিয়ে একটা নিকাশি ব্যবস্থা করা। এরকম কত প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে আমাদের ভারতবর্ষ, আমাদের শহর, গ্রাম বা আমাদের পাড়াটিও। আমি প্রিয়াঙ্কা দীপান্তর দ্য এক্সপ্লোরারের পাতায় আপনাদের সাথে পরিচয় করানোর চেষ্টা করি সেই ইতিহাস, সেই ঐতিহ্যের। জানাই কিভাবে পৌঁছবেন সেই প্রাঙ্গণে। এই ধরনের ভিডিও ও ছোট ছোট অফবিট ট্যুর প্ল্যান পেতে সঙ্গে থাকতে পারেন আমার।
ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য। আজকের মতো আমাদের কেহেলগাঁওয়ের ট্রিপ শেষ হলো। এখন মোটামুটি 1:15-20 বাজে। আমরা এসে পৌঁছেছি বিক্রমশিলা স্টেশন, যেখান থেকে আমরা যাব সুলতানগঞ্জের দিকে, দেখব আজগবিনাথ মন্দির। ক্যালগাঁও স্টেশনটা আপনাদের একবার দেখাই। আমরা বেগুন কোদা নিয়ে এত রকম কথা বলি, এটা তার থেকেও ভুতুড়ে জায়গা।